স্যাভলন নিবেদিত বিজয় বাহক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়ে গেল স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মম আছে আপনাদের সাথে। আপনারা চোখ রেখেছেন দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত 11:50 আমরা হাজির হয়ে যাই। আমাদের সাথে আমন্ত্রিত দুজন অতিথি থাকেন। এই করোনাকালীন সময়ে তাদের সাথে আমরা কথা বলি। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। দীপ্ত টেলিভিশন এবং স্বাধীনের ফেসবুক পেজে লাইভে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মতামত। তাছাড়া আমাদেরকে টেক্সট করতে পারেন RS লিখে। আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 222010 এই নাম্বারটিতে। আজকে আমাদের বিষয় করোনা চিকিৎসা ঘরে বসেই সম্ভব কি, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন UGC অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ, 21 পদকপ্রাপ্ত, এবং সেই সাথে রয়েছেন যার করোনা জয়ের গল্পটা আমরা শুনবো সুশান্ত কুমার মাহাতো, রাজশাহী তানু উপজেলার নির্বাহী কর্মকর্তা UNO। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। সুশান্ত দা, আমি আপনার কাছে আসবো। তার আগে আমি একটু আব্দুল্লাহ স্যারের কাছে যে কোয়েশ্চেনটা করতে চাই যে স্যার, এখন আসলে অনেকেই বলছেন করোনার চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে ঘরে বসে যতটুকু আইসোলেশনে থাকা সম্ভব সেই ব্যাপারটা আসলে চেষ্টা করতে। এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম যে আপনি বললেন যে কেমন আছেন, আসলে তো ভালো থাকা যায় না। আমি হয়তো ব্যক্তিগতভাবে ভালো আছি। তো যে হারে দেশে সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর মিছিল বেড়েই চলছে কম বেশি, সুতরাং সবার জন্য তো আমরা কিছুটা আতঙ্কগ্রস্ত, ভীত সন্ত্রস্ত দেশের মানুষের সঙ্গে মিলে আসছি আর কি। আমি শুরুতেই, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা অনেককে হারিয়েছি এবং আমার অনেক সহকর্মী, বিশিষ্ট কয়েকজন ডাক্তারও হারিয়েছি, আমি স্বাস্থ্যকর্মী এবং সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গও হারিয়েছি। তো আমি তাতে শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং যারা অলরেডি হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন বা ICU-তে আছেন, ভেন্টিলেটরে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা। যে প্রশ্নটা আপনি করলেন, এটা আমরা শুরুতে কিন্তু বলছিলাম যে করোনা রোগীদের আসলে ঘরে বসে চিকিৎসা সম্ভব কিনা। একটা কথা কিন্তু সত্য, 80% রোগী কিন্তু 80% পরে ধরেন তাদের কিন্তু ভালো হয়ে যায় সিমটোমেটিক বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিলে, এবং 80% রোগীর কিন্তু ঘরে বসে চিকিৎসা সম্ভব। 10 থেকে 20% রোগীর ডাক্তারের কাছে যেতে হয়, এবং 1 থেকে 5% ICU লাগে অথবা ভেন্টিলেটর লাগতে পারে আর কি। সুতরাং যেটা বললেন আসলে এটা সত্য যে বাসায় বসে চিকিৎসা সম্ভব। আমরা রোগীদের বলি, যদি সিরিয়াস না হয়, শ্বাসকষ্ট না হয়, বুকে ব্যথা না হয়, আপনার ঘরে থাকবেন, জ্বর আসলে প্যারাসিটামল খাবেন, সর্দি কাশি এগুলো হলে অ্যান্টিহিস্টামিন খাবেন, গরম পানি খাবেন, গরম পানি গড়গড়া করেন। এমনিতে অনেকে আমরা বলি জিঙ্ক খাবেন, ভিটামিন C খান, ক্যালসিয়াম খাবেন, এগুলো খাবেন। আর কিছু কিছু ওষুধ হয়তো আমরা দিতে হয়, বাসায় বসেই কিন্তু দেওয়া সম্ভব। সেখানে ভালো হয় যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। বিভিন্ন ওষুধ কিন্তু ঘরেতে দেয়, যেমন আইভারমেকটিন দেয়, ক্যাপসুল ডক্সিসাইক্লিন বা ইস্ট্রোমাইসিন, এটাও দেওয়া যায়, ঘরে বসে খেতে পারেন। এমনকি ফেভিপিরামিন নামে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মেডিসিন, এটাও কিন্তু ঘরে ট্যাবলেট আকারে পাওয়া যায়, এটাও কিন্তু ঘরে বসে দেওয়া সম্ভব। তারপরে রোগী বলে যে আপনার অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি কোনো সময় শ্বাসকষ্ট হয়, আপনার ঘরে বেশি আজকাল অক্সিমিটার কিনে নেয়, অক্সিজেন একটু মাপবেন, যদি 93-94 নিচে চলে আসে বা বুকে ব্যথা হয় বা অন্য কোনো জটিলতা যদি দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন এবং প্রয়োজনে হাসপাতালে কিন্তু ভর্তি হতে পারে। স্পেশালি যদি অক্সিজেন না কমে তাহলে কিন্তু সিরিয়াস হয় না। সুতরাং অক্সিজেনটাই রেগুলার দেখতে হবে, কমলে কিন্তু অবশ্যই হাসপাতালে চলে যাবে। এছাড়া আপনি কিন্তু ঘরেই থাকবেন, আর যেগুলো বললাম যদি এইভাবে করেন, ম্যাক্সিমাম কিন্তু ঘরে বসে থেকে চিকিৎসা সম্ভব, তাতে কিন্তু আপনারা ভালো হয়ে যাবেন। স্যার, আরেকটা বিষয় একটু আপনার কাছে যাই। করোনার টেস্ট নিয়েও কিন্তু এখন অনেকের দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে আসলে টেস্ট করানোটা উচিত, আবার কেউ কেউ বলছে যে টেস্ট করানোর যে প্রসেসটা, সেই প্রসেসটা ফেস করতে গিয়েও কিন্তু অনেকে পজিটিভ হয়ে যাচ্ছে। তার থেকে ভালো যদি সিভিয়ার পর্যায়ে কোনো উপসর্গ দেখা না যায়, ঘরে থাকাটাই ভালো। সেই বিষয়ে আপনার কি মতামত? ঘরে তো থাকতে বলছি, 80% ঘরে থাকা সম্ভব। সিভিয়ার পর্যায়ে তো যেতে দেওয়া যাবে না, সিরিয়াস তো খারাপই হয়ে গেল। আমরা চাই যেন সিরিয়াস আগেই, যেটা বললাম, যদি অক্সিজেন কমে যায়, বুকে ব্যথা করে, রক্তের মধ্যে অনেক সময় বলি কমপ্লিকেশন হয়, ক্লট জমে যায়, এরকম হলে তো হাসপাতালে যাওয়াই তো ভালো। তবে টেস্টের কথা যেটা বললেন, টেস্টটা করতেই হবে। টেস্ট করেন একটা মূল কারণটা হলো, আপনি টেস্ট করলে তো কনফার্ম হওয়ার কারণে, যদিও বর্তমানে লক্ষণ যদি আমরা পেয়েই যাই, কারো জ্বর, গলা ব্যথা, সর্দি কাশি, ঘ্রাণ পায় না, রুচি নাই, এরকম বর্তমানে যদি আমরা ধরেই নেব এটা করোনা হয়ে গেছে, টেস্টটা তো করা উচিত। এই কারণে যদি পজিটিভ রিয়েলি হয়
তাকে তো একটু আইসোলেট করে রাখতে হবে অন্য লোকের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে মিশবেন না, বাইরে যাবেন না, ও পাড়া পরিষ্কার সঙ্গে মিশবেন না, তো আইসোলেট করতে হবে। এই কারণে ওনার নিজের জন্য না, উনি তো নিজে ভুগতেছেন, অন্যদের মাঝে যেন এটা ছড়াতে না পারেন, সেজন্য চেষ্টা করে রাখা ভালো। তবে যেটা সত্য কথা বলতে হবে, টেস্ট নিয়ে তো অনেকগুলো কন্ট্রোভার্সিয়ালাইজ করছে, বিশেষ করে এই যে রিপোর্ট না করে পজিটিভ, না করে নেগেটিভ, এইটা তো একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে। এতে তো আমরা ডাক্তারও বিভ্রান্ত হচ্ছি, রোগীরাও বিভ্রান্ত হচ্ছে। এটা তো ভয়ানক, অনৈতিক একটা অন্যায় কাজ, তো একটা খারাপ জিনিস। তারপরেও টেস্ট কিন্তু করতে হবে, যেটা আমরা করি আরটিপিসিআর, এই কারণেই করতে হবে যে তাকে ডায়াগনোসিস শিওর হতে হবে, তাকে আইসোলেট করতে, এটি কিন্তু মূল কারণ। তবে এই কথাও সত্য, যদি কারো টিপিক্যাল লক্ষণ যেগুলো বললাম এগুলো যদি থাকে, টেস্ট পজিটিভ নেগেটিভ যেটি আসে, অত ভুল দেখ যাই দেখ, ধরে নিব এইটা করোনা হয়ে গেছে, এবং তাকে আলাদা একটু রাখতেই হবে আপনাকে, যাতে উনি অন্যদের মাঝে এই রোগটা ছড়াতে না পারেন। ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, গ্রামে অনেকে ধরেন ভালো আছে, অত লক্ষণ বেশি নেই, সামান্য ঘুরে ফিরে বেড়ায়, এদিক গেলে ওদিক গেলো, বাজারে গেলো, হাটে ঘাটে গেছে, রাস্তাঘাটে করলো, এইটা কিন্তু ঠিক না। অবশ্যই উনি ঘরেই থাকবেন, ঘরে চিকিৎসা নেবেন এবং নিজেকে একটু আইসোলেট আলাদা রাখবেন, এইটা কিন্তু সবচেয়ে জরুরি। তাছাড়া যেমন উনি ওনার ঘরে থাকবেন, খাওয়া দাওয়া বাইরে থেকে দিয়ে যাবে, ওগুলো খাবেন। ওনার টয়লেট যদি ভালো হয়, টয়লেট বা বাথরুম, আলাদা বাথরুম ব্যবহার করবেন। কারো যদি একটা টয়লেট থাকে, একটা বাথরুম থাকে, তাহলে ওইটা ব্যবহার করে ওইটা আবার সুন্দর করে অ্যান্টিসেপটিক দিয়ে, ব্লিচিং পাউডার বা বিভিন্ন রকমের অ্যান্টিসেপটিক পাউডার, এগুলো কিন্তু ক্লিন করে নেবেন। টার্গেট হলো উনি নিজে ভুগছেন, এটা ঠিক আছে, অন্য যেন কারো মাঝে এটা সংক্রমিত না হয়, এইটা কিন্তু আমাদের সবচেয়ে জরুরি, এইটাও খেয়াল রাখতে হবে। এখন আমি একটু সুশান্ত দার কাছে জানতে চাই, যখন জানলেন যে আপনার আসলে কোভিড পজিটিভ এসেছে রেজাল্টটা, তারপর আসলে নিজের সাথে নিজের প্রতিক্রিয়াটা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন, যখন করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে প্রথম দেখা যায় 8 মার্চ, তারপর থেকে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব আমার যে কথার প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন যে মুজিব বর্ষ চলছে, যিনি এখন থেকে 100 বছর পূর্বে আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 17 মার্চ, যার জন্ম শতবার্ষিকী আমরা মহাসমারোহে আয়োজন করেছিলাম উপজেলা প্রশাসনের আয়োজনে। বিশেষ করে আমার তানোর উপজেলায় সকল স্কুল, কলেজ, ক্লাব, সকল মহাসমারোহে যখন 8 মার্চ প্রথম আপনার করোনা রোগী শনাক্ত হলো, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য পিতা, জাতির পিতা, সুযোগ্য কন্যা হিসেবে সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে আমাদেরকে 17 মার্চ খুবই সীমিত আকারে করার নির্দেশনা দিয়েছিলেন। তো সেই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় মহান বাংলাদেশের স্থপতি, গভীর শ্রদ্ধা জানায় জাতীয় 4 নেতা সহ বঙ্গবন্ধু পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্য, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি, সেই সাথে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী হওয়ার যে সুযোগ দান করেছেন, সেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলি। সেই যে আপনি যে সূচনা আমাকে প্রারম্ভে যে কথাটি বললেন, আসলে যখন 8 মার্চ আমাদের বাংলাদেশে প্রথম করোনা রোগী 3 জন শনাক্ত হয়, 2 জন ইতালি ফেরত, আপনারা জানেন। তারপর থেকে সকল সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথমে যে আপনার হোম কোয়ারেন্টাইন, যে ইতালি ফেরত প্রথমে ছিল, তারপরে বিভিন্ন অন্যান্য দেশ থেকে ফেরত, সেগুলো হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য ইউনো, ওসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার প্রকল্প কর্মকর্তা আমরা যৌথভাবে আমাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ সহ অন্যান্য সকল কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছিলাম। তার পরবর্তীতে সকল কার্যক্রম আপনারা যেহেতু মিডিয়া কর্মী, আপনারা সকল বিষয় জানেন, তো আমাদের সরকারের সকল নির্দেশনা, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা, সকল কিছু মেনে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ বলেন, লকডাউন বলেন, সকল কার্যক্রমই আমি গ্রহণ করেছি জেলা প্রশাসক মহোদয় সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে। তো গত আমি যে আমার জ্বর 24 তারিখে আমি স্যাম্পল দিই, তার আগে একটু প্রিভিয়াস রয়েছে 20-21 তারিখ আমার মিসেসের জ্বর। আমি তো মনে করি যে আমার কাছ থেকে তাদের কাছে ট্রান্সমিশন হয়েছে। 20-21 তারিখে আমার মিসেসের জ্বর, তারপরে 20-21, 22-23 আমার ছেলের জ্বর, ছেলের 23 তারিখে শেষ হয়।
23 তারিখ বিকেলে হঠাৎ দেখি যে আমার একটু জ্বর ভাব, পরে বিকেল 2:30টার দিকে তখন রেস্ট নিলাম, পরে রাত্রিতে দেখি 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে 101, 11টার দিকে দেখি 104, তখন নাপা সাপোজিটরি নিলাম 500, নাপা এক্সটেন্ড খেলাম, পরে ভোর 5টার দিকে দেখি তারপরে সারা রাত জ্বর কমেনি, 104, 5-এর কাছাকাছি। পরবর্তীতে অ্যাডমিশন নেই, পরের দিন বুধবার ছিল 24 তারিখ, তারপর স্যাম্পল দিই, পরবর্তীতে 25 তারিখে যখন আপনার পজিটিভ পেলাম, আসলে আমি মনে করি যে যেহেতু আমাদের একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যখন মোটিভেশনাল ওয়ার্ক করতাম আমার তানোরের 3 লক্ষ মানুষের জন্য, যারা বিশেষ করে তখন পর্যন্ত 17 জন ছিলেন করোনা পজিটিভ, তার মধ্যে আমার উল্লেখ্য যে আসলে আমার তানোর উপজেলা এখন পর্যন্ত একজনও করোনা পজিটিভের কারণে কারো মৃত্যু হয়নি। তখন পর্যন্ত 17 জনের মধ্যে সম্ভবত 9 জন বা 10 জন, 14 জন আপনার রিকভারি করেছিল। তো আমার যখন করোনা পজিটিভ হয় তখন আমি যেহেতু মোটিভেশনাল বলতাম যে করোনা ভাইরাসটা তেমন আপনার রিকভারি রেটটাই বেশি, আতঙ্ক হওয়ার কিছু নেই। আমি তেমন আতঙ্কিত হইনি, কিন্তু পরে যখন আমার ছেলে, আমার 4 বছর বয়স, বা আমার মিসেসের পরের দিন স্যাম্পল দিলাম, যখন 27 তারিখে আসলো, তখন আমার ছেলের জন্য একটু আমি চিন্তিত ছিলাম যে অক্সিজেন স্যাচুরেশন তার কমে যাচ্ছিল, কিন্তু আমাকে নিয়ে আমি আতঙ্কিত ছিলাম না, যেহেতু আমার ন্যাচারাল ট্রিটমেন্ট বা আমার মেডিকেল সায়েন্স যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট আমি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সুতরাং আমার টেনশন বলেন, আমার চিন্তা বলেন, আমার অনুভূতি বলেন, আমি মনে করি আমার পজিটিভ। ঠিক আছে, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। দর্শক এবং শ্রোতা, একটা ছোট্ট বিরতিতে যাব। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক, মম আছে আপনাদের সাথে। এবং একটু জানিয়ে রাখতে চাই, স্বাধীনের ফেসবুক পেজ, দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজও কিন্তু আমরা লাইভে আছি। আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মতামত। তাছাড়া আমাদেরকে SMS করতে পারেন, RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নম্বরটিতে। এবং যে কথাটা বলতে চাই, প্রতিকারের থেকে প্রতিরোধী উত্তম। তাই ঘরে এবং বাইরে করোনা প্রতিরোধে স্যাভলন ব্র্যান্ডের পণ্যগুলো ব্যবহার করুন, নিজে সুরক্ষিত রাখুন এবং আপনার প্রিয়জনকেও সুরক্ষিত রাখুন। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক।
বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মম আছে আপনাদের সাথে। আপনারা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ। সেই সাথে আপনাদের কথাগুলো আমাদেরকে জানাতে পারেন RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নম্বরে। তাছাড়া আপনারা কমেন্ট করে জানাতে পারেন লাইভের নিচে কমেন্ট সেকশনে। চলে যেতে চাই আমাদের গেস্টের কাছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আইসোলেশন এই শব্দটার সাথে আমরা এখনো অতটা ইউজ টু না। ঘরে যখন একজন থাকছে বা নিজেকে আইসোলেশনে রাখছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির আসলে কি কি করণীয় সেটা যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই করোনা আসার পরে শুধু আইসোলেশন, আমরা কিন্তু নতুন নতুন অনেক শব্দের সাথে পরিচিত হলাম আর কি। যেমন কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন, এগুলোকে আমরা কোনদিন জানতাম? ইভেন ডাক্তাররা পিপিকে আমরা কোনদিন জানতাম? পড়তাম না। তো এগুলো কিন্তু সব নতুন নতুন শব্দ। তবুও একটা পয়েন্ট আমি বলি, যেমন কোয়ারেন্টাইনই বলি আগে, যেহেতু একটা বললেন আপনি। কোয়ারেন্টাইন মানেটা হলো একজন ব্যক্তি কোন আক্রান্ত এরিয়া থেকে, যেমন যে আমাদের ইসরায়েল থেকে অনেক এরকম আর কি, এলাকা থেকে আসছে, এলাকা থেকে, উনি কিন্তু নিজে সুস্থ ভালো মানুষ, তাকে একটু ঘরে আলাদা করে রাখা কমপক্ষে 14 দিন, এইটাকে বলে কোয়ারেন্টাইন। আর আইসোলেশন মানেটা হলো উনি কিন্তু আক্রান্ত ব্যক্তি, করোনা হয়ে গেছে, তার লক্ষণ আছে বা পজিটিভ আছে যাই বলেন, তাকে একটু আলাদা করে অন্য ঘরে রাখা, এটাকে বলে আইসোলেশন। দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো কোয়ারেন্টাইন কোনো লক্ষণবিহীন মানুষ কিন্তু আক্রান্ত এলাকা থেকে বা করোনার সন্দেহভাজন এলাকা থেকে আসছেন, তাকে আলাদা করে রাখা। আর আইসোলেশন আক্রান্ত আলাদা, এই দুইটা কিন্তু আলাদাই রাখা। পার্থক্যটা হলো উনি আক্রান্ত, ইনি আক্রান্ত নন। আচ্ছা, তাকে আলাদা শুধু একটা কাজ করতে, উনি আলাদা থাকবেন, উনার নিজের যে ঘর পরিবার প্রয়োজনে যাবে এবং তার জিনিসপত্র সব আলাদা নেবে। ওটা টাওয়েল বলেন, থালা, বাসন, বাটি, যাই মনে করেন সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ব্যবহার করবেন। তার টয়লেট সবচেয়ে ভালো হয় যদি আলাদা টয়লেট থাকে বা মানে ধরেন বেসিন বা এগুলো আলাদা হয়, সবচেয়ে ভালো হয়। যদি আলাদা আলাদা কেউ ব্যবহার করে না, যদি আলাদা না থাকে তাহলে যেটা কমন হয়তো সবার আছে, উনি ব্যবহার করে এটা কিন্তু সুন্দর করে স্যাভলন বলেন, স্যাভলন দিতে পারেন, ব্লিচিং পাউডার দিতে পারেন, যে কোনো একটা অ্যান্টিসেপটিক দিয়ে সুন্দর করে কিন্তু ক্লিন করবেন আর কি। এইটাই হলো সবচেয়ে জরুরি। আর ডাক্তার যে মেডিসিন দিয়ে সেগুলো চালায় যাবে নাকি, এইটাই পার্থক্য, আর কিছু না আর কি। কিন্তু এইভাবে আমরা মোটামুটি ধরে নিই কমপক্ষে 14 দিন। এইভাবে এর মধ্যে উনি সোজা কথা নিজে আলাদা থাকবেন, পরিবারের কারোর সঙ্গে মিশবেন না, বাইরে যাবেন না, ঘুরবেন না, বেড়াবেন না, কিচ্ছু করবেন না। এটা কিন্তু তার বলতে পারেন যে এই ব্যাপারে তাকে সচেতন হইতে হবে এবং তাকে এটা কিন্তু তার নাগরিক দায়িত্ব। কারণটা হলো উনি নিজে যেটুকু আক্রান্ত হয়ে গেছে, নিজের মধ্যে ভাইরাসটা রয়ে গেছে, কোনো কারণে এটার জন্য অন্যের মাঝে আর না ছড়ায়। এইটি হলো মূল পার্থক্য। এবার আমি একটু সুশান্ত দার কাছে চলে যেতে চাই। সুশান্ত দা, যে বিষয়টা একটু জানতে চাই, করোনার আগে, করোনা শুরু হওয়ার আগে জীবনটা কেমন ছিল, যখন জানতে পারলেন আসলে কোভিড পজিটিভ, তারপরের জীবনটা কেমন ছিল, মানে এই দুটো সময়ের জার্নিটা একটু শুনতে চাই। ঠিক, ধন্যবাদ আপনাকে। আসলে আমি করোনা পজিটিভ যখন হইনি, তার আগে আমার যেহেতু আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব চেষ্টা করেছি যথাযথভাবে পালনের। সেই 8ই মার্চ যখন মূলত, যদিও আমরা বলে থাকি যে 26শে মার্চ অফিসিয়ালি আমাদের অফিস আদালত সকল কিছু বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তার আগে থেকে কিন্তু আমাদের পরিস্থিতি মোটিভেশনাল, যে করোনা ভাইরাস আপনার সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেই 8ই মার্চ, তার আগে ফেব্রুয়ারি থেকে আমাদের যে মোটিভেশনাল ওয়ার্ক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। তারপর 8ই মার্চ যখন আনুষ্ঠানিকভাবে 3 জন করোনা রোগী, ইটালি ফেরত 2 জন, 1 জন মহিলা শনাক্ত হলো, তারপর থেকে কিন্তু আমরা পুরো জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা মোটিভেশনাল যে স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবেন, আপনার মানে একবার ডিসিপ্লিন যে বিষয়টা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার ক্ষেত্রে, সেই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে মানুষকে অভয় বানিয়ে দিতাম যে করোনা ভাইরাস আসলেই মূলত যারা সুস্থ ব্যক্তি তাদেরকে তেমন কিছু করতে পারবে না, যারা 60 অ্যাভাব এজ বা যাদের মেজর কোনো প্রবলেম রয়েছে, ডায়াবেটিস, আপনার হার্টের সমস্যা, এই ধরনের মেজর, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা উইক করতে পারে। এই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম একটা মুক্ত ভাবে। আমি আমার এরিয়া 298 বর্গ কিলোমিটার, প্রায় 300 বর্গ কিলোমিটার। কিন্তু যখন আমার করোনা পজিটিভ হলো,
আসলে আমি যেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসলে আমরা যখন একজনকে জেল পরোয়ানা দিই তখন তারা তো যে আপনার যে কারাগারে যেভাবে একটা রুমে আবদ্ধ থাকে, যদিও আমার যে লকডাউন অর্থ হচ্ছে এক ধরনের আসলে বন্দি থাকা, অর্থাৎ একটা রুমের ভিতর বদ্ধভাবে থাকা। তো অনুভূতি যখন আসলে আমরা তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যে মোবাইল কোর্টের মাধ্যমে যে জেল পরোয়ানা দিই, তখনকার যে একজন বদ্ধভাবে একটা রুমে থাকা কি বিষয়ে সেটা পুরোপুরি ভাবে আমি উপলব্ধি করতে পেরেছি যখন আমি করোনা পজিটিভ হলো। আমার 25 তারিখে যখন আমাকে সন্ধ্যা থেকে জানানো হলো, তারপর থেকে আমি একটা রুমে, যেটা স্যার আমার শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক শ্রদ্ধেয় স্যার আব্দুল্লাহ স্যার যেটা বললেন যে আইসোলেশনে, তখন তো হোম কোয়ারেন্টাইন আর আইসোলেশন যেটা ব্যাখ্যা দিয়েছেন, আইসোলেশনে তখন আমি থাকা শুরু করলাম। এর মধ্যে আমার মিসেসের টেস্ট পরে দিলাম, তাকেও একটা রুমে আইসোলেশনে রাখলাম, যেহেতু আমি আমার মিসেস আমার ছেলে একটা রুমে থাকতাম। তো তখন থেকেই আমার বদ্ধভাবে একটা রুমে থাকা কি যে কষ্টদায়ক, আসলে যখন ফ্রি ভাবে মুভ করা আর বদ্ধভাবে একটা রুমে থাকা, যিনি কখনো বদ্ধভাবে থেকেছেন, সে জেলা কারাগারে হোক বা অন্য কোনো রুমে যে কোনো কারণে হোক, তিনি হয়তো এই উপলব্ধিটা বুঝতে পারবেন। আর আমি সেটা বুঝতে পেরেছি যে আসলে একটা রুমে বদ্ধভাবে থাকা বা একটা নির্দিষ্ট এরিয়াতে মানসিক ফিজিক্যাল যতটুকু না পড়ে চাপ বা মেন্টাল এটার বেশি কাজ করে, মেন্টালি একটু আপসেট হতে হয়। যে বদ্ধভাবে, আমি তো কখনো বদ্ধভাবে থাকিনি, আমি সবসময় ফ্রিলি মুভ করেছি, যে কোনো সময় যে কোনো দিকে আমি কাজে চলে গেছি যে কোনো সময়। কিন্তু আমি যখন বদ্ধভাবে থাকা শুরু করলাম, তখন আসলে আমার বদ্ধভাবে থাকা যে কত কষ্টদায়ক। আমি যখন লকডাউন ঘোষণা করতাম ফর্মালি, তার আগে 17 জনকে করেছি, ফিজিক্যালি তাদের বাড়িতে গিয়ে তাদেরকে যে আপনাকে সব আপনার ফ্যামিলিকে আপনি একটা রুমে আলাদাভাবে থাকবেন, আপনার অন্য পরিবারের সদস্য তারা অন্যভাবে থাকবে। তখন তারা বলতো স্যার আমি থাকতে পারবো না। আমি বললাম যে আপনার সকল কিছু যত প্রয়োজন, আমার মোবাইল নাম্বার দিয়ে গেলাম, ওসি সাহেব দিয়ে গেলাম, টিএইচ সাহেব দিয়ে গেলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এমপি মধ্যে সবার নাম্বার তো আছে। আপনার আত্মীয় স্বজন যদি হেল্প না করে, বাজারে কেনাকাটা হোক, যে কোনো বিষয়, তখন আমাদের সাথে সাথে জানাবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যখন লকডাউন করতাম, পরবর্তীতে আমি যখনই নিজেই লকডাউনে পড়ে গেলাম, তখন আসলেই ওদের যে বিষয়টা, তখন আমি নিজেই হাতে কলমে বা আমি সরাসরি নিজেই উপলব্ধি করতে পারলাম যে আসলে লকডাউনে থাকা বলেন, বদ্ধভাবে থাকা বলেন, আইসোলেশনে থাকা বলেন, কোয়ারেন্টাইনে থাকা বলেন, কি যে একটু মেন্টালি একটু প্রেসারে থাকতে হয়। ফিজিক্যাল প্রেসার তেমন না হলেও মেন্টাল প্রেসারে থাকতে হয়। দেখা যায় এই মেন্টাল প্রেসারটাই ওই যত না ওই করোনা এফেক্ট করে, তার চেয়ে মেন্টালি একটু স্ট্রং থাকাটা হচ্ছে বেশি, আমি মনে করি যে প্রিফার দিতে হয়। তো আশা করি যে আমি মেন্টালি তেমন আপসেট হয়নি। তবে আমার ছেলের ক্ষেত্রে আবারও বলি, আমার ছেলে 4 বছর বয়স, তার যখন হয় তখন যেহেতু আমরা 3 জন একসাথে থাকা শুরু করলাম, তখন মেন্টালি আমার আপসেটটা ধীরে ধীরে রিলিজ হয়েছে। এই আমার অনুভূতি। আমরা এখন একটু আব্দুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার, অনেকগুলো টেক্সট জমা পড়ে গেছে, আমি একটা টেক্সট একটু পড়ে নিতে চাই। আমাদের সাথে বিভোর রয়েছেন উত্তরা থেকে, তিনি জানতে চেয়েছেন, অনেকেই বলে বাসায় থেকে হোমিওপ্যাথি ওষুধ খেলে করোনার ভালো চিকিৎসা হয়। স্যারের কাছে এই ব্যাপারে জানতে চাই, এটার সত্যতা কতটুকু? ধন্যবাদ আপনাকে এটা প্রশ্নের জন্য। এটা তো সায়েন্টিফিক্যালি তো বলা মুশকিল, মানুষ তো কত কিছুই বলে, বিশেষ করে আমাদের দেশে। আমাদের ধরেন হুজুগ গুজব এগুলোর তো কোনো শেষ নাই। বেশ কিছুদিন আগে এরকম তো অনেক রকমের আসছে। অনেকে শুধু হোমিওপ্যাথিক না, অনেকে বলছে থানকুনি পাতা খেলে ভালো হয়, কেউ বলে কালো জিরা মধুতি খেলে ভালো হয়, তারপরে এমনি কেউ বলে যে রং চা কয়েক কাপ খেলে ভালো হয়। এটা হইতে পারে, তবে এগুলোতে কোনো সায়েন্টিফিক বেসিস নেই। হোমিওপ্যাথিক তো ধরেন তা তো বলছে, এটা তো সায়েন্টিফিক্যালি তো প্রুভ না। এখন যদি কেউ খেতে চায় খেতে পারেন, যেমন আমি বললাম থানকুনি পাতা খেতে খান, কালো জিরা খান, মধু খান, চা খান, যেমন আমরা বলি গরম পানি খান, গার্গলিং করেন, এগুলো তো আমরা বলি, সায়েন্টিফিক্যালি তো প্রুভ না। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন খেতে চান খেতে পারেন, তাকে কিন্তু মনে রাখতে হবে আমরা সায়েন্টিফিক্যালি মেডিকেল সায়েন্স যেগুলো বলে, যেমন আইসোলেশন প্রপারলি মেনটেন করা, জেলখানার মতো হলেও তাকে থাকতে হবে। আর যারা বাইরে আছেন তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলা কম্পালসারি। স্বাস্থ্যবিধি মুহূর্তে মাস্ক ছাড়া কেউ বাইরে যাবেন না, রেগুলার হাত ধোয়ার কথা বলি, শারীরিক দূরত্ব মেনটেন, ফিজিক্যাল ডিস্টেন্স যেটাকে বলে, একদম কমপক্ষে 3 ফিট, আমেরিকানরা বলে 6 ফিট, এগুলো মেনটেন করবেন। প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, বাইরে গেলেও দ্রুত কাজ সেরে
ঘরে ফিরবেন এবং কাশি সর্দি কাশি হলে শিষ্টাচার মেনে চলবেন, যেখানে থুতু করবেন না, কাশি হলে এরকম টিস্যু ব্যবহার করেন বা রুমাল টিস্যু আবার যেখানে ফেলবেন না, এগুলো মেনেন। সুতরাং আমি যেটা বললাম, আপনি যদি হোমিওপ্যাথিক মনে চায় খেতে পারেন, আমি সেটার মধ্যে বলতে পারছি না। তবে আমি যে বললাম স্বাস্থ্যবিধি, এটা যেন কেউ উপেক্ষা না করেন, শুধু মনে করেন না যে হোমিওপ্যাথি খাইলেই সব ঠিক আছে, তা কিন্তু না। সুতরাং হোমিওপ্যাথি মনে চলে খান, আমি যা বলি এগুলো মেনে চলবেন, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, করোনার সংক্রমণ থেকে নিজে বাঁচবো, অন্যকেও বাঁচাতে পারবো। এই জন্য হোমিওপ্যাথির উপরে ডিপেন্ডেন্ট না হন, ওর উপরে নির্ভরশীল হয়ে ওই হোমিওপ্যাথিক 2-1 ফোঁটা ওষুধ খাবেন আর যা খুশি তাই করবেন, এটা যেন কেউ না। এই ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন থাকতেই হবে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। দর্শক এবং শ্রোতা, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। তার আগে বলতে চাই, করোনা মহামারীর এই দুঃসময়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ডাক্তারি পরামর্শ পৌঁছে দিতে স্যাভলন চালু করেছে স্যাভলন মোবাইল হাসপাতাল। সামনের দিনগুলোতেও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই স্যাভলন পরিবার। স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন। আর যে কথাটা বলতে চাই, আপনারা চাইলে আমাদেরকে SMS করতে পারেন, RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 222010 এই নম্বরে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মমো আছে আপনাদের সাথে। আপনাদের কথাগুলো আমাদেরকে জানাতে পারেন টেক্সটের মাধ্যমে, RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 222010 এই নাম্বারটিতে। আমরা দীপ্ত টেলিভিশনের পর্দায় রয়েছে, আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ। আমি আর কথা না বাড়াই, আমি সুশান্ত দার কাছে একটু জানতে চাই। সুশান্ত দা, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শারীরিক যত্নের কথা আপনার কাছে শুনলাম, কিন্তু মানসিকভাবে আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করা হয়েছিল সেই সময়, ভেঙে না গিয়ে কিভাবে স্ট্রং ছিলেন, সেই গল্পটা একটু জানতে চাই। কি কি করা হয়েছিল আসলে সেই সময়টাতে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আমি যখন করোনা, সেই আবারও বলি 8 মার্চ থেকে, আমি সবসময় বলতাম করোনা ভাইরাস এমন একটা, আমাদের মতো যারা ইয়াং বা যাদের 60 বিলো এজ বা 50 বিলো, তাদেরকে মোটামুটি টেনশন ফ্রি থাকা যায় যদি ওই ধরনের ফিজিক্যাল কোনো সমস্যা না থাকে। আমি যেহেতু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, আমি নিয়মিত চেক আপ করি, যেহেতু আমি পুরোপুরি সুস্থ, সেই সাথে আমি যেহেতু সচেতনতার সহিত স্বাস্থ্যবিধি মেনে আমার ইউনো হিসেবে সকল কার্যক্রম আমি চালিয়ে যাচ্ছিলাম। তো যখন আমি করোনা পজিটিভ হলাম, তারপরে মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ট্রিটমেন্ট আব্দুল্লাহ স্যার রয়েছেন, সেই আপনার আইভেরা, সেটা 2 mg খেলাম, নাপা,
তারপর অ্যান্টিবায়োটিক, ডক্সি, এই ধরনের কিছু ওষুধ আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি আমার ন্যাচারাল যে ট্রিটমেন্ট, যেটা আপনারা সকলে জানেন, গরম পানির ভাপ, সেখানে যত মশলা জাতীয় রয়েছে সকল কিছু দিয়ে, তেজপাতা, লবঙ্গ, আদা, এই ধরনের সকল মশলা দিয়ে গরম পানির ভাপ 3 থেকে 4 বার নেওয়া, পানি গড়গড়, এই সকল ট্রিটমেন্ট যাচ্ছিল। শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা, যেটা আপনারা সকলে জানেন, সেই ব্যায়ামটা নিচ্ছিলাম। এই একটা ডিসিপ্লিনের মধ্যে, মানে আমি যদিও 25 তারিখ, 25, 26, 27 3 দিন আমি ছিলাম আমার বাংলোতে। পরবর্তীতে 27 তারিখে যখন আমার ছেলের পজিটিভ, আমার মিসেস ছেলের যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল, তখন অ্যাডমিশন নিয়েছিলাম। কিন্তু তার আগে 3 দিন আমি বাড়িতে ন্যাচারাল মেডিকেল যে প্রেসক্রিপশন, ডাক্তার মহোদয়ের প্রেসক্রিপশন অনুযায়ী আমি আমার ট্রিটমেন্ট নিচ্ছিলাম। পাশাপাশি ন্যাচারাল যে ট্রিটমেন্ট, গরম পানির ভাপ, পানি গড়গড় করা, শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, এগুলো চালিয়ে আমি মনোবল তখন আমার 100-এর মধ্যে 100% আমি শক্ত ছিলাম, কারণ আমি জানি আমি শারীরিকভাবে 100% সুস্থ। সুতরাং মহান সৃষ্টিকর্তার রহমতে আমার তেমন কোনো করোনা ভাইরাস, তেমন কোনো দুর্বল আমাকে করতে পারবে না আমার কোনো জায়গায়। এই ধরনের আমার আত্মবিশ্বাস 3 দিন পর্যন্ত ছিল। চমৎকার। আমি একটু এবার স্যারের কাছে চলে যেতে চাই, আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার একটা টেক্সট একটু পড়ে নিতে চাই, আমরা একদমই শেষ পর্যায়ে আসলে চলে এসেছি। রিফাত আমাদের কাছে জানতে চেয়েছে, এই সময়ে সুশান্ত তার কথাগুলো শুনে মনে একটু বল ফিরে পেলাম। আব্দুল্লাহ স্যারের কাছে একটু জানতে চাই, নিজেকে আসলে এই সময়টাতে কিভাবে আরো বেশি স্ট্রং রাখা যায়, নিজেকে আসলে কিভাবে মানসিকভাবে আরেকটু সুস্থ করে তোলা যায়, সেই ব্যাপারটা একটু জানতে চাইছে। প্রথম কথা হলো যে ইতিমধ্যে করোনার সম্বন্ধে তো মোটামুটি আমাদের দেশবাসী সবাই কম বেশি জানেন। শুরুতে যে ভয়টা ছিল আমাদের, এটা তো ডিসেম্বরে চায়নাতে আসলো, আর আমাদের দেশে প্রথম ডিটেক্ট হলো মার্চের 8 তারিখে। তখন মানুষের মধ্যে ভয়, ভীতি, আশঙ্কা কিন্তু প্রচুর ছিল। অনেকেই মনে করছেন যে করোনা হওয়া মানে বোধহয় আর বাঁচবো না, মরেই যাবো, এই অবস্থা হবে। এমনকি হাসপাতালগুলো কিন্তু প্রচন্ড ভিড়, অনেকে আইসিইউ নিয়ে খুব টেনশন করতেন, ভেন্টিলেটর নিয়ে টেনশন করতেন, এই ধরনের কিন্তু মনোভাব ছিল মানুষের। তবে আমরা বিভিন্ন সময় বলে আসছি, রোগটার শুরুতে যদিও আমরা অন্য কথা বলতাম যে শুরুতে এই রোগটা আসলে সর্দি কাশির মতো, ভাইরাস তো নর্মাল সর্দি কাশি জ্বর গলা যেগুলো এগুলোই, এবং সিমটোমেটিক মানে লক্ষণ ভিত্তিক যে চিকিৎসা, এগুলো কিন্তু মেজরিটি ভালো হয়ে যায়। তবে যে এখন যত দিন যাচ্ছে করোনার সম্বন্ধে আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, এগুলো সত্য। তবে একথা সত্য, এখন কিন্তু অনেক কিছু রিসার্চ পর্যায়ে অনেক কিছু নতুন নতুন তথ্য আসছে, হয়তো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট হয়তো নাই, যেগুলো আমরা দেই সিমটোমেটিক, সাপোর্টিভ, এবং কিছু কিছু ড্রাগ আমরা দেই, এগুলো আসলে করোনার জন্য না, এলে অন্য রোগের চিকিৎসা আমরা করোনা রোগীদের দেই, তাতে কিন্তু মেজরিটি ভালো হয়ে যায়। মনে হয় যে মানুষের মধ্যে করোনা কোনো ভীতি নাই, করোনাকে কেউ পাত্তাও দেয় না, যা খুশি তাই করছে, ঘুরতেছে, সবই কিন্তু করছে। অনেকের মধ্যে আসলে ভয়টা কেটে গেছে। কারো 2-1 রোগীর ওই ভেন্টিলেটর লাগে, আইসিইউ খুব পার্সেন্টেজ কিন্তু খুব কম। সুতরাং আপনি নিজেই বুঝতে পারছেন যে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। সুতরাং মনোবল তো হারানোর কোনো কারণ নাই, ভয় পাবেন না। একটা কাজ হবে, তাই বলে আবার কেউ যেন একেবারে রিলাক্টেন্ট হওয়া, এটাকে পাত্তাই দিবেন না, এইসব যেন কেউ না করে। অনেকে কিন্তু এই কাজটা করেন। আমাদের সমাজের বিশাল একটা অংশ একেবারে বলতে পারেন যে গা ছাড়া ভাব, মনে হয় কিছু না, করোনা কিছুই না, এইসব যেন কেউ মনে না করেন। কারণ একটা কারণও আছে, কারণ অনেকে লকডাউন বলে না, যাই বলে, আমরা যে আইসোলেটেড বলি, মানুষের তো ধরেন দিন এনে দিন খাওয়া লোক তো প্রচুর। শ্রমিক বলেন, যে গার্মেন্ট কর্মী, ফুটপাথে যে যারা বিক্রি করে খায়, ভ্যান চালক বা পরিবহন শ্রমিক, তাদের তো একটাই চিন্তা পেটের। তাদেরকে বললে, জিজ্ঞেস করলে বলে যে করোনার কথা বললে যে ইচ্ছে মতো ঘুরতেছে, মাস্ক পরে বেড়ায়, তারা বলছে করোনাতে আমরা মরবো না, আমরা তো না খাইয়ে। আসলে এগুলো কিন্তু সত্য। মানুষের জীবনও ইম্পর্টেন্ট, জীবিকাও ইম্পর্টেন্ট। আবার জীবন বাঁচাইতে হয়, জীবন না বাঁচলে জীবিকা দিয়েই কি হবে? আবার জীবিকা না থাকলে তো জীবনও বাঁচে না। সেই জন্য জীবন জীবিকা দুটোর সামঞ্জস্য রক্ষা করেই কিন্তু আমাদের চলতে হবে, বাঁচতে হবে। সুতরাং ভয় ভীতি আমরা পাবো না। তাই বলে যে কেউ যেন একেবারে, যেটা বললাম, যে আপনারা একেবারে গা ছাড়া ভাব যেন না দেন। আমাদেরকে স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু মেনে চলতেই হবে। কারণ আমরা আসলে জানি না এই করোনা কবে দুনিয়া থেকে যাবে। সারা 213টা দেশ কিন্তু আক্রান্ত। আমরা কেউ কিন্তু এখনো কেউ গ্যারান্টি বলছে যে 1 মাস, 2 মাস বা 6 মাস বা আলটিমেটলি যাবে কিনা। ইভেন WHO তো বলছে যে এটা হয়তো কোনদিন যাবেও না। সুতরাং যতদিন কোনো ভ্যাকসিন না আসবে
ততদিন কিন্তু আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে চালাতেই হবে। যেমন বললেন প্রতিকার করতে হবে, তাই না? প্রতিরোধটাই কিন্তু উত্তম, প্রিভেনশন ইজ বেটার দেন, আমরা জানি সবাই। এগুলো মানতে হবে, তার মানে স্বাস্থ্য মানতে হবে। যেগুলো আগে বললাম, মাস্ক পরবেন, হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, অপ্রয়োজনে বাইরে যাবেন না, কাশি কর, যেগুলো বলছি সবগুলো মেনটেন করে চলবেন। নিজেকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ সচেতনতার কোনো বিকল্প নাই। আরেকটা কথা মনে রাখবেন, নাগরিক কিন্তু আপনার একটা দায়িত্ব আছে, আপনাকে মনে রাখতে হবে আপনার জীবন এটা কিন্তু আপনার জীবনের সুরক্ষা, এর নিরাপত্তা আপনার নিজের কাছে। ইভেন যদি আমরা লকডাউন বলতে, এটাও কিন্তু নিজের কাছে। নিজে যদি নিজেকে সুরক্ষার চেষ্টা না করেন তাহলে কেউ করতে পারবে না। সরকার বা প্রশাসন তারা কিন্তু একা পারবে না। সুতরাং আমার দায়িত্ব আমাকে নিতে হবে, আমার সুরক্ষা আমাকে নিশ্চিত করতে হবে। কারণ আপনি কিন্তু একা ভালো থাকলে হবে না, আপনিও ভালো থাকতে হবে, আপনার পরিবার পরিজন ভালো, ইভেন আশেপাশে সবাই যেন ভালো থাকে, পুরো দেশবাড়ির জন্য ভালো থাকে। সুতরাং আমাদেরকে সচেষ্ট হইতে হবে। মোট কথা আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সচেতন থাকতে হবে, নিজের নাগরিক দায়িত্বও পালন করতে হবে। আমরা অবশ্যই মনোবল হারাবো না, আমরা অবশ্যই আত্মবিশ্বাস উপরে রাখবো, কারণ রোগটা সিরিয়াস না। আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই বাঁচতে হবে, চলতে হবে, যতদিন আমরা কোনো কার্যকরী টিকা না পাবো। এই ব্যাপারে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ সুশান্ত দাকে, অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে শেষ করে দিতে হবে আজকের মতো এই পর্বটি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক এবং শ্রোতা, আজকের মতো আসলে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। চলছিল স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মম ছিলাম আপনাদের সাথে। আগামী বৃহস্পতিবার ঠিক একই সময় একই চ্যানেলে অর্থাৎ দীপ্ত টেলিভিশনে আমরা হাজির হয়ে যাব এবং আমাদেরকে শুনতে পাবেন রেডিও স্বাধীন 92.4 FM এ। যাওয়ার আগে যে কথাটা বলে রাখতে চাই, প্রতিকারের থেকে কিন্তু প্রতিরোধ উত্তম। তাই ঘরে এবং বাইরে করোনা প্রতিরোধ করতে স্যাভলন ব্র্যান্ডের পণ্যগুলো ব্যবহার করুন। নিজে এবং আপনার পরিজনকে সুরক্ষিত রাখুন। স্যাভলন, প্রতিদিন জীবাণুমুক্ত। আজকের মতো এই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। স্যাভলন নিবেদিত বিজয় বাহক।